নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, ভারতীয় জনতা পার্টির বিধায়ক, বিভিন্ন মণ্ডল, মোর্চা এবং জেলার সভাপতিরা সকলেই। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির রণকৌশল স্থির করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন। তিনি আরও জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কী রকম হবে এই বিষয়েও সুবিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই, আর দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই প্রার্থীর ঘোষণা দিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি। এক কথায়, ভারতীয় জনতা পার্টি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। এদিকে ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুশাসনের গ্যারান্টিকে তৃণমূল স্তরে আরও শক্তি সমৃদ্ধ করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে ভুক্তভোগীরা শুক্রবার সড়ক অবরোধে সামিল হয়। নদীর ভাঙন রোধের দাবিতে শুক্রবার মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধে সামিল হয়। শেষ পর্যন্ত ডিসিএম এর আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। নদীর পাড় ভাঙন রোধের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের। ঘটনা সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরানগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গোমতী নদীর পাড়ে বেশ কিছু পরিবার রয়েছে। নদীর ভাঙনের ফলে ওই পরিবারগুলো বর্তমানে আতঙ্কিত। যে কোনো সময় এই সকল পরিবারের বাড়িঘর নদীর গর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীরা বাম আমল থেকে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে নদীর ভাঙন অব্যাহত রয়েছে, তাই বাধ্য হয়ে শুক্রবার এলাকার লোকজন সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবাসীদের দাবি, তারা যেন শান্তিমতে নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ তাদের পক্ষে অন্যত্র জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তাই নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে মূলত অবরোধ হয়েছে আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে, তারা নদীর পাড়ের বাড়ি বোল্ডার দিব কই আজকে মনে হয় 20 বছর ঘুরেছে আছে। এই সরকার কোন সরকারে কোনো কুল কিনারা করছে না। আজকে অনেক দিন যাবত এইদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে, এই আস্তে আস্তে ঘুরতে এখন পুরা নদীর মাঝখানে বাড়ি করে গেছে। আর এনে সব কৃষি প্রধান এলাকা, এমন কেউর ক্ষমতা নাই যে এনতে যাই আর এখানে তো টাকা কিনা বাড়ি করবো। আজকে দীর্ঘদিনের সমস্যা এটা, কিন্তু সিপিএম সরকার আসলে ওই সরকার দিব কইতে আইছে বিজেপি সরকার আজকে 9 বছর 10 বছর ঘুরাইতে আছে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় মেলাঘর থানার পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে মহকুমা শাসকের অফিস থেকে অবরোধ স্থলে ছুটে আসেন এক ডিসিএম। তিনি কথা বলে সড়ক অবরোধকারীদের সাথে। ডিসিএম জানান, এলাকাবাসীদের দাবি মতোই গোমতী নদীর ভাঙন রুখতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ জল সম্পদ বিকাশ দপ্তরে নেই। তাই নদীর ভাঙন রোধের জন্য পৃথকভাবে একটা প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকারের নিকট প্রেরণ করতে হবে। রাজ্য সরকার সেই প্রজেক্টের অনুমোদন দিলে তবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। তাই তিনি এলাকাবাসীদের বলেছেন, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেব মেলাঘরে আসবেন। এলাকাবাসীরা চাইলে তাদের দাবি লিখিত আকারে মুখ্যমন্ত্রীর নিকট জানাতে পারে। পাশাপাশি জল সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিককে সাথে নিয়ে এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং একটি রিপোর্ট তৈরি করে মহকুমা শাসকের নিকট জমা দেবেন।
পুরো ভাইরাল হয়ে গেছে এবারে কাগজ কি এমনি হচ্ছে আর কাগজ এটা কি এমনি আছে না এটা কি এমনি হচ্ছে সেদিন ডিসিএম এর আশ্বাসে শেষ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসীরা। তবে এই দিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীদের। শান্তন টিভি। দেশ ও বিদেশের বিনিয়োগকারীদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে গত ৬ মার্চ ২০২৪ দিল্লিতে নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল। এই সামিটে ত্রিপুরা বিনিয়োগের জন্য ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফলে ত্রিপুরায় ১,৮৬,১৫১ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দফতরের মন্ত্রী শান্তনা চাকমা। বহিরাজ্যের বিনিয়োগকারীদের রাজ্য শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরা নামে একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব হচ্ছেন এই কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। এই কমিটির মাধ্যমে দেশ বিদেশের ইচ্ছুক বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনে সুযোগ সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করার লক্ষ্যে বাধারঘাট মৌজায় একটি প্রধানমন্ত্রী একতা মল স্থাপন করার উদ্যোগ নিয়েছে দফতর। ২৪,১২২ বর্গমিটার এলাকা নিয়ে এই একতা মলটি স্থাপন করা হবে। তাতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এই একতা মলটি স্থাপন করা হলে রাজ্যের উৎপাদিত পণ্য শুধু ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র দেশের সঙ্গেই যুক্ত হবে। ফলে রাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, দেশ বিদেশের বিনিয়োগকারীদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে গত ৬ মার্চ ২০২৪ দিল্লিতে নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল। এই সামিটে ত্রিপুরায় বিনিয়োগের জন্য ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফলে ত্রিপুরায় ১,৮৬,১৫১ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিকাঠামো গড়ে তুলে রপ্তানি ও আমদানি ব্যবস্থাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে সাবরুমে একটি মাল্টি সেক্টর বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ইতিমধ্যেই সাইট ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের কাজ শেষ করেছে। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যম পোর্টালে ৩০ জুন ২০২৪ পর্যন্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি এন্টারপ্রেনারশিপ ক্ষেত্রে মোট ৫৯,১৮২টি রেজিস্ট্রেশন হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পোর্টালে এখন পর্যন্ত রাজ্যের ৪৯,৯৫১ জন শিল্পী কারিগর নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২,১৮০ জন শিল্পী কারিগরকে বিভিন্ন গ্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ১,১৮০ জন ইতিমধ্যেই ব্যাংক ঋণের জন্য আবেদন করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ও স্বাবলম্বন প্রকল্পে ঋণ প্রদান করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে এখন পর্যন্ত ৪২ জনকে এবং স্বাবলম্বন প্রকল্পে ১,৪৮৭ জনকে ঋণ প্রদান করা হয়েছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীন মোট ২,৭৭০টি স্বসহায়ক দলের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় সহ মূলধনের জন্য ১,০২৮.৪২ লক্ষ টাকা রিলিজ করা হয়েছে। এছাড়াও শিল্প ও বাণিজ্য দপ্তরের মাধ্যমে ১,৩১৭ জন স্বসহায়ক দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিগমও কিন্তু আমাদের কাজ করে যাচ্ছে। সেখানেও কিন্তু যে আমাদের ব্রহ্মকুন্দ চা প্রক্রিয়াজাতকরণ যে কারখানা রয়েছে সেটাকেও আপগ্রেডেশনের কাজ চলছে। প্রায় 40% আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে। সিভিল কাজের জন্য আনুমানিক খরচ আমাদের 2 কোটি টাকা। মেশিনারি ইকুইপমেন্টের আনুমানিক খরচ 49.22 লক্ষ টাকা সেখানে হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চা ই নিলাম কেন্দ্রের যে
বিল প্রস্তুত আমরা করেছি, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে আমিও ছিলাম। একটাই লক্ষ্য যে আমাদের চাকে যাতে করে আরো আমরা সমগ্র ভারতবর্ষে এবং বিশ্ব দরবারে যাতে আমাদের ত্রিপুরা চাকে আমরা নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের যে যারা চা বাগানি রয়েছেন তারা যাতে উপকৃত। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী। শান্তন টিভি। উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি সংক্রমণ, সতর্ক করল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। কারণ লক্ষ্য করা যাচ্ছে 100 জনের মধ্যে 10 জনের শরীরে মিলছে সংক্রমণ। রাজ্যে সরকারিভাবে রেজিস্ট্রারভুক্ত এইচআইভি রোগী রয়েছে 8,729 জন। এর মধ্যে পুরুষ 4,570 জন, মহিলা 1,103 জন, ট্রাইজেন্ডারে রয়েছে একজন। 8,729 জনের মধ্যে বর্তমানে বেঁচে আছে 5,674 জন। শুক্রবার সুকান্ত একাডেমিতে আয়োজিত কর্মশালা থেকে এই তথ্য উঠে আসে। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে ড্রাগস সেবনকারীর পরিসংখ্যান। মাত্র 15 বছরের নিচে 12 জন ছাত্র বর্তমানে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। 16 থেকে 20 বছরের মধ্যে 1948 জন যুবক যুবতী ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। 21 থেকে 25 বছরের মধ্যে 3,837 জন যুবক যুবতী ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। ফলে বিভিন্ন বয়সী ড্রাগস সেবনকারী রয়েছে 8,814 জন। 2024 সাল পর্যন্ত লক্ষ্য করা গেছে এইচআইভি পরীক্ষার পরিসংখ্যান যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে পজিটিভিটির হার। 2020-21 সালে এইচআইভি পরীক্ষা করে 1,26,629 জন। এর মধ্যে 487 জনের শরীরে এইচআইভি পাওয়া যায়। তখন পজিটিভিটির হার ছিল মাত্র 0.38%। 2021-22 অর্থ বছরে এইচআইভি পরীক্ষা হয় 1,75,961 জনের। এর মধ্যে এইচআইভি শনাক্ত হয় 1,124 জনের শরীরে। তখন পজিটিভিটির হার ছিল 0.64%। 2022-23 সালে এইচআইভি পরীক্ষা হয় 2,06,864 জনের মধ্যে শনাক্ত হয় 1,847 জনের শরীরে, যার হার 0.89%। 2023-24 অর্থ বছরে এইচআইভি পরীক্ষা করে 1,94,536 জন। এর মধ্যে শনাক্ত হয় 1,790 জনের শরীরে। ফলে পজিটিভিটির হার বেড়ে দাঁড়িয়েছে 0.92%। বর্তমান পরিসংখ্যান যা বলছে তাতে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 10 জন এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। রাজ্যে সরকারিভাবে রেজিস্ট্রারভুক্ত এইচআইভি রোগী রয়েছে 8,729 জন। এর মধ্যে পুরুষ 4,570 জন, মহিলা 1,103 জন, তৃতীয় জেন্ডারের রয়েছে একজন। 8,729 জনের মধ্যে বর্তমানে বেঁচে আছে 5,674 জন। মৃত্যু হয়েছে 924 জনের। ছাত্রছাত্রীর পরিসংখ্যান 828 জন। এর মধ্যে বেঁচে আছে 572 জন। মৃত্যু হয়েছে 47 জনের। যারা আক্রান্ত তারা রাজ্যের বাইরে গিয়ে বা রাজ্যের মধ্যে প্রতিদিন এইচআইভি সংক্রমণ ছড়াতে পারে। তাই সকলকে এই রোগ সম্পর্কে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। শুক্রবার এই তথ্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এইচআইভি এইডস এবং এইচআইভি এইডস আইন 2017 নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি থেকে পাওয়া গেছে। রাজধানীর সুকান্ত একাডেমিতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমার্পিতা দত্ত, শান্তন পত্রিকা ও শান্তন টিভি এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, এইডস নিয়ে এখনো সচেতনতার অভাব রয়েছে। এইডস মোকাবিলার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিডিয়ার কোনো বিকল্প নেই। সংবাদ মাধ্যম চাইলে জনমত গড়ে তুলতে পারে। তাই এইডস মোকাবিলায় সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেক্ষেত্রে মিডিয়া কিভাবে করতে পারে, এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন। আমরা সে সম্পর্কে এতটা বহাল না, কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারই একজন স্টেক হোল্ডার হিসাবে
আমরা বলতে পারি যে কিভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে নিয়ে একটা বিস্তৃতভাবে কথা বলা, যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড, যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে, যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন। একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা, পাশাপাশি সব কিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য, মেইন স্ট্রিমিং দ্য ইস্যু, সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু, তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে। সর্বশেষে যেটা রোল প্লে করে, একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিসি ডিসিশন যারা নেন, তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া অ্যাকচুয়াল রিয়েলিটি কী। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন, সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে। যেটা শান্তন পত্রিকা ও শান্তন টিভি এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রাজ্যে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, তাই এর উপর মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন এবং কেউ যাতে আক্রান্ত রোগীদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না করে তার জন্য আইন রয়েছে। এ বিষয়ে সকলকে অবগত থাকারও প্রয়োজন। বরাবর আমরা মনে করি সব জানা দরকার, অনেক কিছু আইন আছে, সেগুলিও আমাদের মাথায় রেখে নিউজ করা দরকার। তো আমি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে, জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছিলাম যে একটা ওয়ার্কশপ করার জন্য। কারণ এখানে অনেক কিছু আইন আছে যেগুলি আমাদের শেখা দরকার, জানা দরকার নিউজ করার ক্ষেত্রে। তো আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোলকে, তারা আমাদের সুযোগ করে দিয়েছে। আজকে ওয়ার্কশপে অনেক কিছু আমরা শিখতে পারবো। পাশাপাশি যারা আজকের এই ওয়ার্কশপের পিছনে পরিশ্রম করেছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোলের সোসাইটির সমস্ত স্টাফদের আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা সুন্দর একটি মঞ্চ উপহার দিয়েছেন আমাদের। আমি তাদের জন্য একটা করতালি চাইব আপনাদের পক্ষ থেকে। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে, যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে যাতে আমরা একটা চিঠি দিতে এরকম একটা ওয়ার্কশপ করতে পারি। এদিনের আয়োজিত অনুষ্ঠানে আরো জানা যায়, যেভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা চরম উদ্বেগের বিষয়। তাই ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে স্কুলের শিক্ষকদের অধিকার দিতে হবে, তারা যাতে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে নিজ নিজ এলাকার লরি চালক, ছাত্রছাত্রী, যুবক যুবতী ও পুলিশ প্রশাসন সহ যাদের ওপর আশঙ্কা দেখা যায় তাদের নিয়ে এআইবি শনাক্ত করার জন্য শিবিরের আয়োজন করা যায় বলে জানান আয়োজকরা। এদিনের কর্মসূচি থেকে আরও সচেতন করা হয় যাতে কেউ এইচআইভি পজিটিভ হওয়ার পর চিকিৎসা না করে গোপন না রাখে, তাহলে সংক্রমণ ছড়ানোর প্রবণতা বেড়ে যাবে। আগামী দিন বড়সড় সংকটের মুখে পড়তে পারে রাজ্য এবং দেশ। শান্তন টিভি। 2017-18 সালে ত্রিপুরা রাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় ছিল 1,444,000 টাকা। 2022 সালে ত্রিপুরা রাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় গিয়ে দাঁড়িয়েছে 1,59,419 টাকা। অর্থাৎ সাধারণ মানুষের আয় বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে কৃষি আধিকারিক পদে নির্বাচিত প্রার্থীদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে এই তথ্যটি তুলে ধরেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি আধিকারিক পদে নির্বাচিত প্রার্থীদের চাকরির অফার বিতরণ করা হয়। নির্বাচিত প্রার্থীদের হাতে চাকরির অফার তুলে দেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, 2017-18 সালে রাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় ছিল 1,444,000 টাকা। 2023 সালে মাথাপিছু বাৎসরিক আয় বেড়ে দাঁড়িয়েছে 1,59,419 টাকা। অর্থাৎ সাধারণ মানুষের আয় বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার আগে জিএসডিপি অর্থাৎ গ্রোথ স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণ ছিল 43,715 কোটি টাকা। বর্তমানে এই গ্রোথ স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 80,000 কোটি টাকা। 2025 সালে এই সম্পদের পরিমাণ বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের। বছরে এই জিএসডিপি কত হয়েছে? 80,000 কোটি, 80,000 crore।
পিছু আয় কত ছিল 17-18-তে? 1,04,44 টাকা। মাথা পিছু বাৎসরিক আয় এক একটা মানুষের এই রাজ্যের 1,04,44 টাকা। আজকে কত? লেটেস্ট স্টাডি 22-23 হয়েছে 1,59,419 টাকা। পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমরা অনেক বলে দেখবেন, আমরা অনেকে বুদ্ধিজীবী, জিনিসের দাম বাড়লো করে, জিনিসের দাম বাড়বে, আটকাতে পারবে কে? পারবেন কেউ আটকাতে? পৃথিবীর কোন মানুষ জিনিসপত্রের দাম কমাতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, জিনিসের দাম বাড়বে। কৃষি দামের দাম বাড়লে তো কৃষকরা লাভবান হবে। ক্রয় ক্ষমতা মানুষের যাতে বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে। ওই দেখেন পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়েছে। এরা কি শুনবেন? হ্যালো, ওরা আরো ভালো বুঝবে, আমার থেকে ভালো বুঝবে। আমার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে মানুষের। আমি যখন এই ধরনের ড্রেস পরে, আজকে থেকে 50 বছর আগে এত ভালো ড্রেস পরে আসতো সবাই। এদিন এই অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। শান্তন টিভি। শুক্রবার সকালে 10টি গরু উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। পাশাপাশি আটক করা হয় 2টি গাড়ি সহ 2 পাচারকারীকে। তাদের তুলে দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশের হাতে। আবার গরু পাচার রুখে দিল বিএসএফ এর 79 নং বাহিনীর জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায় 10টি গরুকে 2টি বলেরো গাড়ি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আলকাপুর দিয়ে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। তখন সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দান করে বিএসএফ জওয়ানদের সাথে গরু পাচারকারীদের শুরু হয় সংঘর্ষ। গরু পাচারকারীদের পক্ষ থেকে নেয় বেশ কিছু মহিলা। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএসএফ জওয়ানরা গরু বোঝাই 2টি গাড়ি সহ 2 পাচারকারীকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। শুক্রবার সকালে বিএসএফ এর পক্ষ থেকে 10টি গরু সহ গরু বোঝাই 2টি গাড়ি সহ আটক 2 পাচারকারীকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগর থানার ওসি জানান, ধৃত 2 পাচারকারীর নাম লিয়াকত আলী ও ইসলাম উদ্দিন। উভয়ের বাড়ি সাকাইবাড়ি এলাকায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান তিনি। আজকে দুপুরবেলায় 179 ব্যাটালিয়ন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট গরু মিলে 10টা গরু এবং একটা বলেরো গাড়ি সহ হ্যান্ডওভার করেছে, যেগুলি স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়তোবা নিয়ে যাচ্ছিল। তো দুজন লোককে বিএসএফ হ্যান্ডওভার করেছে আমাদের কাছে, যাদের নাম লিয়াকত আলী এবং ইসমাইল উদ্দিন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এর উপরে আমরা একটা এনকোয়ারি শুরু করেছি। স্যার, যাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বয়স কত হবে স্যার? 40-45 হবে আনুমানিক। কেলিকে আনছে পুলিশে? কোথেকে আনছে পুলিশে? সাকাইবাড়িতে দিয়ে আনছে। কেলিকে গরু কেনা করছিল? কুমারঘাট। কার কাছে? গোসিমিয়ার কাছে। এলিগানি তোমরা ধরছে পুলিশ। তোমার নাম কি? বাড়ি কোন জায়গাতে? আর তোমার নাম? বাড়ি কো? আমরা তো শুনলাম তোমরা একটা বিএসএফ এ তোমরা ধরছে কালকে। বাড়ির নিচে তুমি ধরছে? বাড়ির নিচেতে নেই, গাড়ি একটা গরু আমার উঠে লাগছে। উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্সের শোরুমে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আয়োজিত স্বর্ণ অক্ষয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেগা লাকি ড্রর মধ্যে একটি স্বর্ণের নেকলেস, ডেইলি লাকি ড্রর মধ্যে থেকে 11 জনকে স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে। এছাড়া বাম্পার লাকি ড্রতে 2 জনকে হীরের আংটি পুরস্কৃত করা হয়। এছাড়া 2রা জুলাই থেকে শুরু হয়েছে স্বর্ণ বর্ষা। স্বর্ণ বর্ষাতেও মেগা লাকি ড্র এবং লাকি ড্র রয়েছে। এদিনের স্বর্ণ অক্ষয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ সহ নানরা।
জুয়েলার্সের অক্ষয় তৃতীয়ার সময় স্বর্ণ অক্ষয় উৎসবের আজকে পুরস্কার বিতরণী উৎসব পালন হলো আমাদের কাল আগরতলার প্রেস ক্লাবে হয়ে গেছে আগরতলার শোরুমের মেইন প্রধান শোরুমের উৎসব। আমরা মোট 33 জনকে ডেইলি লাকি ড্র এবং 5 জনকে বাম্পার লাকি ড্রতে হিরের আংটি এবং 3টি সোনার নেকলেস মেগা লাকি ড্রতে প্রদান করলাম, যেখানে উদয়পুর শোরুম থেকে 11 জন পেলেন ডেইলি লাকি ড্রতে গোল্ড কয়েন, 1 জন মেগা লাকি ড্রতে পেলেন সোনার নেকলেস এবং 2 জন পেলেন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি। এই উৎসব প্রতি বছর হয় এবং প্রতি বছর একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে লাকি ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে 2রা জুলাই থেকে শুরু হয়েছে স্বর্ণ বর্ষা। আমাদের এই মেলাঘরে সজল চৌধুরী এলাকায় বিজেপি নেতা ইউসুফ নবীর মুদির দোকানে থাবা বসালো চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের ন্যায় দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান ইউসুফ নবী। শুক্রবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখতে পান দোকানে দরজায় তালা ভাঙা রয়েছে। দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানে দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই। সাথে সাথে তিনি মেলাঘর থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দোকান মালিক জানান, চোরেরা দোকান থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ 20 থেকে 25,000 টাকার সামগ্রী নিয়ে গেছে। 6 মাস পূর্বেও একবার এই দোকানে চুরির ঘটনা সংঘটিত করেছে। তিনি আরও জানান, দোকানটি যে স্থানে রয়েছে সেই জায়গাটি নির্জন, তাই এই দোকানে বারে বার চুরির ঘটনা সংঘটিত করছে চোরেরা। কালকে রাত্র 10:30 দোকান বন্ধ করে গেছি। বন্ধ করার পরে সকালে আরেকজনের দোকান চুরি হয়েছে, আইলাম দোকান মাল অনেক মাল নিয়েছে। কিরকম অবস্থা দেখছেন দোকানটা? মালটা তো অনেক মাল, অনেক প্রচুর মাল নিয়েছে। মানে আয়াসেরা কিরকম দেখছেন? দরজা ভাঙা নাকি? দরজা ভাঙা, দরজা খোলা, সিলিন্ডার নিচে, পরচুন তেলের পেটে নিচে, সিগারেট নিচে, হলদি মরিচ, মানে দামি দামি যেগুলা জিনিস আছে। কিরকম হবে ক্ষয়ক্ষতিটা আপনার দেখছে? তো 20-25,000 টাকা। মানে কিছুদিন আগে তো শুনছেন যে আপনার 6 মাস আগে আবার চুরি হয়েছে আপনার দোকানে না? আর একবার চুরি হয়েছে। মানে কি বলবেন যে এতবার এত ঘন ঘন চুরি হইতেছে এই জায়গাটাতে আপনার দোকানে? এই জায়গাটা চুরি হওয়ার পেছনে নিরাল নিস্তব্ধ থাকে, বাড়িঘর নাই, প্রশাসনও সেই পরিমাণে আসে না। 12টার পরে যদি 11টার পরে লোক পাইলে যদি একটু 2-1বার দৌড়ানো দিত বা আটকাইতো, তাহলে আমরা সুবিধা হইলো, বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইতো। মানে কি বলবেন, প্রশাসনের ভূমিকা একদম এদিকে প্রশাসন তেমন আসে না। আচ্ছা, মানে চুরি হওয়ার মানে কোনো কারণ সন্দেহমূলক বা এরকম? সন্দেহ হয়, কিন্তু আমি তো এখন নাম তো করতে পারি না। আমার তো সন্দেহ আছে, 2-3 জন আছে। আচ্ছা, কখন হয়েছে এটা? ম্যাক্সিমাম 11টা-12টার পরে। গতকালকে রাত্রে না? গতকাল রাত্রে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ইউসুফ নবী। কোন জায়গাতে দোকানটা আপনার? এটা বাড়িটা তো আমার বাড়ি কলমক্ষেত, দোকানটা সজল চমুন, মেলাঘর সজল। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো কোলাই এলাকাবাসীদের। ধলাই নদীর পাড়ে গড়ে উঠল মহাশ্মশান ঘাট। কিছুদিনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে এই মহাশ্মশান ঘাটটি। কোলাই এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিকে প্রাধান্য দিয়ে গত 1 জুলাই কোলাই এলাকায় নির্মাণ করা হয় একটি মহাশ্মশান ঘাট। কোলাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর পাড়ে গড়ে তোলা হয় এই মহাশ্মশান ঘাটটি। ধলাই জেলা পরিষদ এবং আমবাসা আটি ব্লকের অর্থানুকূল্যে এই মহাশ্মশান ঘাটের নির্মাণ কাজে হাত লাগানো হয় 1 বছর পূর্বে। ইতিপূর্বেই কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে এই মহাশ্মশান ঘাটটি। কোলাই বাজার সংলগ্ন ধলাই নদীর তীরে গড়ে ওঠায় এই শ্মশান ঘাটে কোলাই সহ পার্শ্ববর্তী এলাকা যেমন লালছড়ি, রামরতনপাড়া, বাসুদেব পাড়া ওইসব এলাকার লোকজন এই মহাশ্মশান ঘাটে শবদেহ দাহ করতে পারবে।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল কোলাই এলাকায় একটি মহাশ্মশান ঘাট নির্মাণ করার, কেননা এলাকায় মৃতদেহ দাহ করার জন্য ছিল না তেমন কোনো ব্যবস্থা। তাই এলাকাবাসীরা প্রশাসনিক স্তর থেকে শুরু করে স্থানীয় নেতাদের কাছে বিভিন্ন সময়ে তাদের দাবি তুলে ধরেছেন। বিশেষ করে এই মহাশ্মশান ঘাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন ধলাই জেলার জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত। আর তার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে কোলাই এলাকায় এই মহাশ্মশান ঘাটটি তৈরি হয়। ধলাই জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত জানান, এই মহাশ্মশান ঘাটটি নির্মাণ করতে অর্থের প্রয়োজন হয় প্রায় 24 লক্ষ টাকা। ধলাই জেলা পরিষদের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়, বাকি 21 লক্ষ টাকা বহন করে আরজি দফতর। রিগার তহবিল থেকে এই 21 লক্ষ টাকা প্রদান করা হয়। সম্পূর্ণ কাজটি নিজ দায়িত্বে সম্পন্ন করেন আমবাসা আরডি ব্লকের বাস্তুকার পদক রায়। আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের কোলাই এলাকাতে একটা বিশাল সমস্যা ছিল, এলাকাবাসীর একটা আবেদন ছিল। সেই আবেদন সাড়া দিয়ে আজকে আমরা এই এলাকাতে মহাশ্মশানের কাজ চলছে। এই কাজ আগামী 5-7 দিনের মধ্যে সম্পন্ন হতে চলছে। আমরা আশা রাখছি যে আগামী 15 দিনের মধ্যে এই কাজ কমপ্লিট করে সম্পন্ন করে আমরা এই মহাশ্মশান জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আমরা আশাবাদী যে আগামী দিনে এই মহাশ্মশান এই কোলাই এলাকার সমস্ত অংশের মানুষের উপকারে আসবে এবং আমাদের দায়িত্ব জনগণের স্বার্থে এই ধরনের কাজ করা। এতে মোট ব্যয় প্রায় 24 লক্ষ টাকার মতো। এটা রেগার ফান্ড এবং তবে বলা যেতে পারে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা খুব শীঘ্রই নিরসন ঘটতে চলেছে। এই মহাশ্মশান ঘাটটি উন্মুক্ত করে দেওয়া হলে একাধিক গ্রামের মানুষ উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। শান্তন টিভি। কৈলাসহরের জলাই গ্রামের কৃষকদের কথা চিন্তা করে এই প্রথম জলাই গ্রামে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে গ্রামীণ প্রাথমিক বাজার শেডের। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী, জলাই গ্রামের প্রধান সহ আরও অনেকেই। মূলত প্রতি বছরই কৈলাসহর মহকুমায় যে পরিমাণ শাকসবজির প্রয়োজন হয় তার প্রায় থেকে শাকসবজি এই জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন হয়। তাই দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি ছিল যে জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মাণের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। মোট 60 লক্ষ টাকা ব্যয় করে মোট 3টি ব্লকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে এই বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাকসবজি এবং আরেকটি ব্লকে মাছ মাংস এবং অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা নিজেরা শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করবে এবং সেই সাথে সরকার 210 টাকা বিনিয়োগ করবে। তাতেই 100 ভাগ সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, এরা শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করবে এবং সেই সাথে সরকার 210 টাকা বিনিয়োগ করবে। তাতেই 100 ভাগ সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, সেখানে শাকসবজি চাষ কিংবা কৃষিকাজ করা যায় না। সেই জায়গাটাতে সরকারিভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও টিঙ্কু রায় বলেন, জলাই গ্রামের পাশের গ্রামের সোনামুখী চা বাগান এলাকায় জেলা শাসকের অফিসের কাজ শুরু হবে খুব শীঘ্রই এবং একই সাথে সেখানে সমাজ কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলা অফিসও নির্মিত হবে। প্রচুর সরকারি কর্মচারীরা সেখানে আসবে এবং জলাই গ্রামের বাজারে কেনা বেচা হবে, তাতে জলাই গ্রামেরই লাভ হবে। বিশেষ করে জলাই গ্রামের কৃষকরাই উপকৃত হবে। ধান কেনার সিদ্ধান্ত হয়েছে যে গরিব চাষিরা যেন ধান বিক্রি করতে পারে ন্যায্য মূল্যতে ধান। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ। আপনারা আগে ধানের মন কত টাকা বিক্রি করতেন, আজ কত টাকা মন বিক্রি করে? 10 টাকা থেকে 12 টাকা কিলো ধরে ধান বিক্রি হতো গ্রামীণ এলাকাতে, আজ 20 টাকা 21 টাকা ধরে গভর্নমেন্ট ধান কিনছে। আজ চাষিদের কথা আমরা ভাবি। আজ আমাদের বিসিনগরে, আপনারা জানেন ডলুগাঁও যে বিসিনগর আমাদের, সেখানে যে বিশাল বড় ভূমি যেটাতে চাষবাস হয় না,
ওই জমিটা তো আমরা নতুন করে সেখানে ফিশিং এর ব্যবস্থা করছি, মাছ চাষ করে যেন মানুষ সেখানে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। আজকে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে, পুরো ওই জলাশয়টা থেকে যেন জল বেরিয়ে যায়। আমাদের মন্ত্রী যিনি আছেন ফিশারি মন্ত্রী, আমাদের একদম পার্শ্ববর্তী বিধানসভা তিনি বিধায়ক, আমাদের একদম ছোট ভাইয়ের মতো, আমার ওনার সঙ্গে বারবার কথা হয়। ঝলাইতে একটা বিশাল এলাকা রয়েছে, না চাষ হয় না সেখানে মাছ হয়। এই পার্শ্ববর্তী আমরা বলহর যখন যাই, ডান দিকে একটা বড় জলাশয় যেখানে ধান চাষ করতে পারে না, চাষবাস হয় না। আমি মন্ত্রী মহোদয়কে বলেছি আপনার ডিপার্টমেন্টের লোককে বলুন ওটাকে নিয়ে কোনো একটা প্রজেক্ট করা যায় কিনা, এখানে একটা বড় জলাশয় নির্মাণ করা যায় কিনা, একটা বিল তৈরি করে এখানে মাছ চাষের ব্যবস্থা করা যায় কিনা। এই যে উদ্যোগগুলো, আমি এর জন্য বলছি আমাদের প্রয়াস রয়েছে। আপনাদের এখানে সমস্যা নিয়ে আজ থেকে 1 মাস আগেও আমরা জেলা শাসক অফিসে কথা বলেছি। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, এসটিজিটি, পিআই, জিআরএস, জেল পুলিশ, জেবিটির গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া ও বিলম্বের সম্পন্ন করা, সরকারি দপ্তরে নিয়োগ বন্ধ করা সহ 5 দফা দাবিতে ডিওয়াইএফআই সদর ডিভিশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় আগরতলা শহরে। বিক্ষোভ মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, নেশার বিরুদ্ধে এবং কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ডিওয়াইএফআই। তিনি বলেন, বর্তমানে রাজ্যের যুবকদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার, কারণ একদিকে কর্মসংস্থানের সংকট, অপরদিকে শূন্য পদ পূরণ করা হচ্ছে না এবং নেশার রমরমা চলছে। এর প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন বলে জানান তিনি। অর্থাৎ ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলনও করেছে যে গোটা রাজ্যে যেভাবে যুবকদেরকে নেশার কবলে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যুবকরার যে অবস্থা, বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলি খালি পড়ে রয়েছে, সেই শূন্যপদগুলি পূরণ করার ন্যূনতম ভূমিকা নিচ্ছে না ট্রিপল ইঞ্জিনের যে সরকার। ওনারা বলেছিলেন যে ওনারা যতদিন সরকারে থাকবেন বা ওনারা যদি আবার ক্ষমতায় আসে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এই ট্রিপল ইঞ্জিনের সরকার করবে। কিন্তু আমরা গোটা রাজ্যে লক্ষ্য করছি নিয়োগ প্রক্রিয়া দিনকে দিন বাতিল হয়ে যাচ্ছে এবং বিশেষ করে সর্বভারতীয় যে প্রবেশিকা যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলি কেলেঙ্কারিতে নিমজ্জিত হচ্ছে এই সরকার। ফলে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগ চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা এবার শিক্ষকতার চাকুরির জন্য শিক্ষা ভবনমুখী হয়েছে। তারা সকলে টেট উত্তীর্ণ বলে দাবি করে এই আন্দোলন সংগঠিত করেছে শুক্রবার। এদিন দুপুরে তারা হাতে ব্যানার এবং প্লে কার্ড নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছে শিক্ষা ভবনে। তাদের প্রশ্ন, 361 জন টেট উত্তীর্ণকে কেন সরকারে নিয়োগ করছে না? চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা জানায় 2022 সালে তারা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে চরম শিক্ষক সংকট থাকার পরেও তাদের নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করছে না সরকার। এমনকি তাদের কবে নিয়োগ করা হতে পারে সে বিষয়ে কোনো কিছু স্পষ্টীকরণ দিচ্ছে না বলে জানান। তারা আরও উল্লেখ করে বলেন, রাজ্যে শিক্ষক সংকট থাকায় শিক্ষার বেহাল অবস্থা তৈরি হয়েছে। তাই সরকারের উদ্দেশ্য দাবি করা হচ্ছে অবিলম্বে যাতে শিক্ষক স্বল্পতা রুখতে তাদের সকলকে একসাথে নিয়োগ করা হয়। তারা এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে আরও অভিযোগ তুলেন। 2022 সালে পরীক্ষা নেওয়ার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন যে রাজ্যে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, তাই পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে। কিন্তু পরীক্ষা গ্রহণ করার পর এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকারদের ঝুলিয়ে রেখেছে সরকার। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলে খেলা করছে। আজকে দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করতে আসলে কারোর সাথে দেখা করা সম্ভব হয়নি। তাই তারা আন্দোলন করে দাবি করছে তাদের দ্রুত বিদ্যালয়মুখী করার জন্য। আরো বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করতে পারছে না, তার কাছে থেকে কোনো আশ্বাসও পাওয়া যাচ্ছে না, তাই তারা হতাশাগ্রস্ত বলে জানান। আমি 2022 সালের টেট ক্যান্ডিডেটদের মধ্যে একজন দেওয়ার সময় এক্সাম দেওয়ার আজকে 1 বছর 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এক্সাম দেওয়ার সময় যে বয়সটা ছিল এখনো আর সেই বয়সটা আমার আটকে নেই, বয়সটা বাড়ছে। বিগত দিনেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে নিয়োগে দেরি হওয়ার জন্য অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, তো যার জন্য তারা কোয়ালিফাই করেও অফার লেটার পায়নি। আমারও আর বয়স বেশি নেই, আমার ভাগ্যে কি আছে সেটা সময়ই বলতে পারবে। আমি 2 বাচ্চার মা, সংসার সামলিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পাশ করেছি, টেট পাস করেছি। তো এত দূর এসেও যদি বয়স উত্তীর্ণ হওয়ার কারণে আমি অফার লেটার পাওয়া থেকে বঞ্চিত হই, তবে আমার মতো হতভাগ্য আর কেউ থাকবে না।
আজ টেট কোয়ালিফাই করেও রাস্তায় এসে দাঁড়িয়েছি সিএম স্যারের, মাননীয় সিএম স্যারের দয়া ভিক্ষার আশায়। খুব ডিপ্রেশনের দিন কাটাচ্ছি, বয়স না অতিক্রান্ত হয়ে যায়। মাননীয় সিএম স্যারের কাছে অবনত মস্তকে আমি আবেদন জানাচ্ছি, আমাকে যেন সংসারের হাল ধরার সুযোগ করে দেন, আর শিক্ষা পিপাসু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাদানের সুযোগ করে দেন। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। বিগত 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা নেওয়া হয়। যখন পরীক্ষা নেওয়া হয় তার আগে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা 2021-এ পরীক্ষা দিয়েছিল তাদেরকে 22 নিয়োগপত্র দেওয়া হয়েছিল, বলেছিল সবাইকে নিয়োগ করার পর আরও আমরা 538 জনকে নিয়োগ করতে পারি। কিন্তু যেহেতু আমাদের কাছে পাশ করা ক্যান্ডিডেট নেই, তাই আমরা আবার পরীক্ষা নিচ্ছি, যারাই কোয়ালিফাই হবে তাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা এই আশা নিয়ে পরীক্ষায় বসি এবং পরীক্ষায় বসার পর পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত যে সকল ছাত্রী ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন মেধা তালিকায় স্থান করে না ছাত্রীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, যে সকল ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সকল বাধা রয়েছে সেই সকল বাধাগুলো দূর করার জন্য ত্রিপুরা সরকার চেষ্টা করছে। প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকলে প্রশাসন স্বচ্ছতার সাথে চলে, জনগণ ভালো পরিষেবা পায়। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। यहाँ एडमिनिस्ट्रेशन में आके भी हम देखते हैं कि हमारी बच्चियों के अंदर नए सपने हैं, कुछ कारणों से वो सपने रिलीज नहीं हो पाते या वो अचीवमेंट उस हिसाब से उनके प्रयत्नों से जो होना है वो नहीं हो पाता। तो मैं आप सभी को ये जानकारी देना चाहता हूँ कि त्रिपुरा सरकार कोशिश कर रही है कि जो भी बच्चे मेरिट में हैं, जो बच्चे अपने लाइफ में कुछ आगे करना चाहते हैं, जिस तरह का करना चाहते हैं, उसमें जो भी बाधाएं थी पहले उसको धीरे धीरे आपके साथ कोशिश करके उनको दूर किया जा रहा है। सबसे इम्पोर्टेंट चीज़ थी खासकर महिलाओं की जो नौकरी है। हम देखते थे कि एडमिनिस्ट्रेशन में जिस प्रोपोर्शन में महिलाओं का रिप्रेजेंटेशन होना चाहिए था वो नहीं था, और ये एक स्टडी भी है कि अगर हम लोग महिलाओं का रिप्रेजेंटेशन एडमिनिस्ट्रेशन में करते हैं तो एडमिनिस्ट्रेशन मोर एफिशिएंट होता है, ट्रांसपेरेंट होता है, और आम जनता को जो सर्विसेज की ज़रूरत है वो मिलती है। इसी को सोच के और इसी তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া অশ্বিনী কুমার ঘোষ স্মৃতিকাম ইউনিটে হলে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এনপিএস বিএমএস চেষ্টা ইত্যাদি নিয়ে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, মহকুমা শাসক সুষেন্দু দেববর্মা, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, ডিসিএম সৌরভ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শাসক চাঁদনী চন্দ্রন চেষ্টা তথা বাল্য বিবাহ নিয়ে এবং কোথবা তথা টোব্যাকো সম্পর্কিত আইন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে গাছের চারা তুলে দেন। पहले नशा होते थे हमारा कॉलेजेस में, अभी हमारा हाई स्कूल्स में नशा होता है, हमारा यूपी स्कूल्स में नशा होता है। देखा है हम लोग, देखा है बच्चों का बैग में, देखा है हॉस्टल्स में। ये रोकने के लिए सबका इनिशिएटिव होना चाहिए, उसको रिपोर्ट करना चाहिए, बच्चों को पूछना चाहिए कहाँ से मिल रहा है। कभी कभी होता है सीनियर स्टूडेंट्स दे रहे हैं, कभी कभी फैमिली से मिल रहे हैं, कभी कभी दोस्तों से मिल रहे हैं, पर उसको रोकना बहुत बहुत इम्पोर्टेंट है। क्योंकि नशाग्रस्त होने के बाद जितना भी पढ़ाई में अच्छे हो, जितना भी को करिकुलर में अच्छे हो, बाकी चीज़ में वो लोग कॉन्सेंट्रेट नहीं कर पाते हैं, सिर्फ अपना पूरा जिंदगी ये बर्बाद हो जाते हैं। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।